করে ইট পাথর থেকে শুরু করে দেশীয় অস্ত্র, রামদা এবং ক্যাম্পের সদস্যদের থেকে যেটা জানতে পারলাম যে AK-47 বা অটোমেটিক রাইফেল এই ধরনের অস্ত্র কয়েকটি ছিল, সেগুলো দিয়েও তারা ফায়ার করেছে। তো আমাদের ক্যাম্প সদস্যরা এটার পাল্টা জবাব দিয়েছে এবং প্রাথমিকভাবে চেষ্টা করেছে টিয়ার শেল এবং আপনার রাবার বুলেট দিয়ে ফায়ার করে তাদেরকে সরানোর জন্য। আর রাবার বুলেটের ফায়ারে তারা যাচ্ছিল না। এক পর্যায়ে তারা একটা এক্সকেভেটর নিয়ে এসে আমাদের ক্যাম্পের পেছনে যে বাউন্ডারি ওয়াল আছে সেই ওয়াল ভাঙা শুরু করে। তখন রাইফেল দিয়ে ফাঁকা ফায়ার করা হয় এবং ফাঁকা ফায়ার করার পর তখন তারা এখান থেকে পিছু হয়। এই খবর পাওয়ার পরে আমরা যখন অন্যান্য সদস্যরা র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবাই মুভ করি এবং এই ছিন্নমূলের এদিক দিয়ে যখন ঢোকা শুরু করি তখন খবর পেয়ে তারা এখান থেকে উইথড্র করে চলে যায়। তো এর সাথে তারা যেটা করেছে, আমাদের যৌথ বাহিনীর জন্য একটা নতুন ক্যাম্প বানানো হচ্ছিল, প্রায় 90% কাজ শেষ হয়ে গিয়েছিল। সেই ক্যাম্পটা আরেকটা এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে। প্রায় 70% ক্ষয়ক্ষতি তারা ওখানে করে ফেলেছে। তো আমরা যখন ইন হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় যেরকম করে ডিচ করে রেখেছে এরকম সামনে আরও 4টা ডিচ করেছে তারা। তো এই কারণে আমাদের যানবাহনগুলো আর সামনে যেতে পারেনি। আমরা এখান থেকে হেঁটে গিয়েছি সবাই, যার ফলে আমাদের বেশ কিছুটা সময় লেগেছে। তো এই সময়ের সুযোগ নিয়ে তারা পালিয়ে গিয়েছে। তো আমরা বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি, নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য। তো জিজ্ঞাসাবাদ চলমান আছে। জিজ্ঞাসাবাদ শেষে যাদেরকে আমরা ক্রিমিনাল পাবো তাদেরকে গ্রেপ্তার করবো, আর যাদেরকে সাধারণ মানুষ মনে হবে তাদেরকে সসম্মানে আমরা মুচলেকা দিয়ে ছেড়ে দেবো। আর বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক, এলাকায় কেউ নেই, আমাদের সদস্যরা আছে, যে সদস্য ছিল তারা সবাই আছে। আর এই সমস্যাটার মূল কারণটা হচ্ছে যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা, এই রাস্তার কমিউনিকেশনটা যদি ভালো থাকতো তাহলে আমরা খুব সহজে পৌঁছে যেতে পারতাম এবং সন্ত্রাসীরাও যখন জানবে যে আমি 5-6 মিনিটের মধ্যে ঢুকে যেতে পারবো তখন তারাও এই অ্যাটেম্পটগুলো নিত না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো তারা এই সুযোগটা নিয়েছে, যোগাযোগ ব্যবস্থা, তারা জানে যে আমাদের পৌঁছাতে লেট হবে। তবে আমাদের ক্যাম্পের যে সদস্যরা ছিল তারা অত্যন্ত সাহসিকতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করেছে। প্রায় 200-300 সশস্ত্র সন্ত্রাসীর এগেনস্টে তারা গোলাগুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং কোনো আহত নিহত হয়নি। এই ঘটনায় কি আপনাদের কোনো র্যাব সদস্য আসলে জিম্মি হয়েছিল কিনা, আর কোনো সদস্য আসলে আহত আছেন কিনা? না, আহত আমাদের বেশ কয়েকজন হয়েছে, যেহেতু ইট পাথর ঢিল দিয়েছে এবং ক্যাম্পের সামনে একটা ককটেলও মেরেছিল। তো ইট পাথরের ঢিল খেয়ে মাইনর ইনজুরি কয়েকজনের আছে। আর নিখোঁজ হওয়ার বিষয়টা আসলে কোথা থেকে আসলো না, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি র্যাবের 7 সদস্য নাকি ওরা সদস্যকে নাকি জিম্মি ছিল বলছে, এমন মানে প্রচার তারা তাদেরকে ওখান থেকে উদ্ধার করেছে এমনটা দেখছি আর কি, একটা ঘরে আটকে রেখেছিল। না, এইটা মনে হয় ওই যে অপারেশনে দৌড়াদৌড়ির মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, এরকম আসলে কিছু ঘটেনি। আচ্ছা ভাই, একটু বলবেন কতজন আছে স্পেসিফিকলি জিজ্ঞাসাবাদের জন্য, কতজনকে নেওয়া হয়েছে একটু, আর ক্যাম্পের বর্তমান অবস্থাটা কেমন ওইখানে আপনাদের? ক্যাম্পে 150 জন লোক আছে, আমাদের সদস্য আছে যৌথ বাহিনীর, যেখানে রেঞ্জ রিজার্ভ পুলিশ থেকে আছে, জেলা পুলিশ আছে, এডিবিএন আছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য বাহিনী মিলে 150 জন আছে। আর কতজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন এখন পর্যন্ত? কতজন? হ্যাঁ, এটা জিজ্ঞাসাবাদের জন্য আমরা বেশ কয়েকজনকে নিয়েছি, সংখ্যাটা 20-25 এরকম হবে। জিজ্ঞাসা করে ক্রিমিনাল হলে তাদেরকে গ্রেপ্তার করবো। এখানে তো ধরেন এখানে 2টা গ্রুপ আছে, একটা রোকন গ্রুপ আর একটা ইয়াসিন গ্রুপ। এর আগে বেশ কয়েকবার আসলে অভিযান হয়েছে, মার্চতেও হয়েছে। ইয়াসিন বাহিনীর সদস্য বা ইয়াসিন গ্রুপের লিডিং পর্যায়ে যে আছে তাদের আসলে গ্রেপ্তার করা যাচ্ছে না কেন আসলে? এটার মূল কারণটা হচ্ছে এই ইয়াসিন গ্রুপের যে মূল যে সদস্যগুলো, এরা হচ্ছে আলীনগর থেকে পেছন দিকে যে পাহাড়ি এলাকাটা আছে এইদিকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। আমরা গোয়েন্দা তথ্য মানে সবসময় চালু রেখেছি এবং সে এক জায়গায় ফিক্স থাকে না। বড় সমস্যাটা হচ্ছে যে আমার পৌঁছাতে দেরি হয়। তো আমি যখন আমি এই গেট দিয়ে যে কোনো দিক দিয়ে ঢুকলে পরেই একটা খবর পেয়ে যায় যে প্রশাসনের বা র্যাবের পুলিশের গাড়ি আসছে, আসার সাথে সাথে সে খবর পেয়ে যায় এবং তখন সে সহজে লুকাতে পারে। কারণ আমার এই মেইন রোড থেকে আলীনগর পর্যন্ত পৌঁছাতেই আমার 30-40 মিনিট লেগে, গাড়ি নিয়ে গেলেও 30 মিনিট লাগে, ভাঙা রাস্তা এরকম। এই কমিউনিকেশনগুলো সহজ হয়ে গেলে তখন এই এলাকায় আমাদের আধিপত্য বিস্তার করা এবং এই ক্রিমিনালদের অ্যারেস্ট করাটা অনেক সহজ হবে। আপনাদের এখানে 2টা ক্যাম্প আছে, ক্যাম্প থাকা সত্ত্বেও আসলে 4টা পয়েন্ট এটা কিভাবে কাটলো আসলে?
দিচ্ছে। এইটা এক্সকেভেটর দিয়ে কেটেছে, যেটুক জায়গা গর্ত দেখতে পাচ্ছেন আপনি, এই কাজটুকু করতে 5 মিনিট লাগে। তো 4টা পয়েন্টে তারা বেশ কুইকলি কাজটা করেছে। আমাদের ক্যাম্পগুলো আপনি লোকেশনটা দেখেন, আমাদের 2 ক্যাম্পের একদম মাঝামাঝি জায়গায়। তো রাত্রে আসলে 12টা-1টার দিকে তখন আমাদের টহল এইদিকে ছিল না, অন্য দিকে ছিল। সুযোগ নিয়ে তারা এটা তো 5-10 মিনিটের মধ্যে কেটে ফেলেছে সবগুলো। কেটে তারপর কুইকলি তারা এখানে যে আমাদের উপরে অ্যাটাক করেছে। আচ্ছা, আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা বললেন 150 জন সদস্য ছিল। 150 জন বৈধ সরকারি রাষ্ট্রীয় বাহিনীর সদস্য থাকা অবস্থায় এই যে একজন র্যাব কর্মকর্তাকে হত্যা করা হলো, ইয়াসিনের নাম আপনি নিজে বলছেন, অর্থাৎ একটি রাষ্ট্রযন্ত্র কি আসলে ব্যর্থ একজন ইয়াসিনকে? সে জায়গায় র্যাবও কি ব্যর্থ? পুরো প্রশাসন কি ব্যর্থ? এর আগে একটা ভিডিও কলে সে কিন্তু এবং বলা হচ্ছিল ভাই একটু মাঝে করে গেলে আপনি সুবিধা হয়, আমরা পাই স্যার একটু মাঝে করে কাটা হয়। তখন ইয়াসিন নিজে দাঁড়িয়ে ছিল এখানে এবং দাঁড়িয়ে থেকে সে এই কাজগুলো করেছে। স্যার একটু ডানে যাবেন। সেই ক্ষেত্রে আসলে ইয়াসিনকে আমরা বহুদিন ধরে, আপনিও বহুদিন ধরে চেষ্টা করছেন, অন্যান্য বাহিনীর চেষ্টা করছে, আমরা আসলে কি আইডেন্টিফাই করতে পারছি না তাকে, নাকি এরিয়াটা বড় দেখে আমাদের না শস্যের মধ্যে ভূত আছে, মানে প্রশাসনেরই কেউ সাপোর্ট দিচ্ছে কিনা? এরিয়াটা আপনাকে মূল প্রবলেমটা বললাম যে আমাদের যোগাযোগ ব্যবস্থার কারণে, যেমন আপনি জার্নালিস্ট হিসেবে আপনি সব জায়গাতেই যেতে চান, তাই না? আপনি কিন্তু অলমোস্ট মানে 3 ভাগের 1 ভাগ রাস্তা এসেছেন, 2 ভাগ রাস্তা ওইদিকে যাননি। যোগাযোগ ব্যবস্থা হেঁটে যেতে হবে, এই জন্য আপনিও যান। তো কমিউনিকেশন অবস্থাটা কি আপনি নিজেই তো বুঝতে পারছেন। তো আমি এই পর্যন্ত আমার এই রাস্তাটা তো হেঁটে যেতে হবে, দৌড়ে যেতে হবে। তো এইটুক যেতে তো আমার যে 20 মিনিট 25 মিনিট সময় লাগবে, এটা তো যথেষ্ট সময় একজন মানুষের পালানোর জন্য। তো এই কমিউনিকেশনটা আসলে এই অ্যাডভান্সেসটা তারা ইউজ করছে। আর সন্ত্রাসীদের যেটা বলবো যে দেখেন আপনি, আমি এখানে গত 15 মাসের যদি একটা স্টেট দিই, আমাদের শুধু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 আমরা মার্ডার কেসের আসামি অ্যারেস্ট করেছি 366 জন, শুধু অ্যাবসোলিউট মার্ডার কেস। রেপ কেস চট্টগ্রাম বা আমাদের এওয়ারের মধ্যে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে 100% আসামি র্যাব অথবা পুলিশ গ্রেপ্তার করেছে, কেউ বাইরে নেই। আর অস্ত্র এবং অন্যান্য আসামি আমরা গ্রেপ্তার করেছি। এখন আমরা আমাদের কাজটা 100% করছি। এর পরবর্তী পর্যায়ে যে তারা জামিন পাচ্ছে বা তাদের রায় কেন হয়নি, বিচার কেন কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো আমার কাজ না, এটা যাদের কাজ তাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা ভালো উত্তর পাবেন। হয়তো ওইটার ইফেক্ট হচ্ছে এইদিকে পড়ে। ইয়াসিনকে ধরতে পারছেন না কেন? অনেক আসামি হচ্ছে জামিন নিয়ে নিচ্ছে, মাদকের অনেক আসামি আমরা গ্রেপ্তার করছি।